কোহিনূর, কলমে লাবণ্য ইয়াসমিন, পর্ব 18। গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া। প্রচণ্ড শীতের মধ্যেও ঘেমে ঘেটে একাকার অধরা। জুবায়ের ওকে বুকে নিয়ে জড়সড় হয়ে শুয়ে আছে। মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। জীবনে প্রথমবার কাউকে এভাবে আঘাত করেছে। লোকটা খারাপ ছিল, তাই বলে এভাবে আঘাত করাটা ঠিক হয়নি। জুবায়ের ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। চোখে ঘুম নেই। মেয়েটা এভাবে ভয় পাবে ওর ভাবনার বাইরে ছিল। আগে জানলে কিছুতেই যেতে দিত না। মেয়েটা ওর একটা কথাও শুনে না হচ্ছে, এইটুকুতেই ভয়ে কুপোকাত। সামনে যে আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে। মনে জোর থাকাটা এখন অতি জরুরি। কথাগুলো ভেবে জুবায়ের ওর কপাল ওষ্ঠদ্বয় রেখে বলল, সারা রাত জেগে থাকবে? যা করেছো বেশ করেছো। লোকগুলো ভালো ছিল না। এমনেও তো হতে পারে ওরা মানুষ না। তুমি খামাখা ভয় পাচ্ছ আর আমাকে কষ্ট দিচ্ছ। অধরা, সামনে কিন্তু তোমার স্বামীর প্রাণ নেওয়ার দৃশ্যটাও তোমাকে দেখতে হতে পারে। তখন এখন থেকে শক্ত হও। জুবায়েরের বলতে দেরি হলো, কিন্তু অধরার উঠে বসতে দেরি হলো না। মুখটা ফুলিয়ে ঠোঁট উল্টে বলল, জঘন্য খারাপ আপনি। দেখছেন আমি ভয় পাচ্ছি। কোথায় সান্ত্বনা দিবেন, আদর করবেন তা না, ওসব বাজে কথা বলছেন। আপনি সত্যিই খারাপ। জুবায়ের অধরার মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি ভালো হতেও চাই না। আমি আমার লক্ষ্মী বউয়ের উড়নচণ্ডী বর। মাথা গরম করে যা করতে পারবো শান্ত মাথায় সেটা জীবনেও পারবো না। ধুমধাম অদ্ভুত কাজকর্ম করে তোমাকে চমকে দিব, নাজেহাল করব। তুমি বকবে, আমি মজা নিব, বেশ হবে। আচ্ছা, আমাদের মেয়েটা কার মতো হবে বলতে পারো? তোমার মতো ছিটকাদুনে নাকি আমার মতো ভদ্রলোক? আমার মেয়ে যদিও জানি সে আমার মতোই হবে, তবু যদি না হয়, ওই হবে তো। অধরা ভ্রু কুঁচকে ফেলল। মেয়ে কেমন হবে ও এখনই কিভাবে জানবে? তাছাড়া বাচ্চাদের যা শেখানো হয় বাচ্চারা তাই শিখে। অধরা বিরক্ত হয়ে বলল, মেয়ে আপনাদের মতোই হবে। সুলতান বংশের মাথার উপরে চড়ে নাচবে এই মেয়ে। আপনি মিলিয়ে নেবেন। হাড়ে হাড়ে চিনি আপনাদের। আমিও চাই আমার মেয়ে পাথরের মতো শক্ত হয়ে আর কালবৈশাখী ঝড়ের মতো গতি নিয়ে ধরণীতে আসুক। ওকে আমি তোমার মতো ভিতুর ডিম তৈরি করব না। মেয়ের এক চোখে থাকবে আগুন, আরেক চোখে থাকবে মমতা। সুলতানদের এতদিনের করা পাপ ধ্বংস করে দিবে। আমিও চেয়েছি ধ্বংস হোক। আমি মনে প্রাণে চেয়েছি আমার মেয়ে ধ্বংস হয়ে আসুক। অধরা মুখ কাচুমুচু করে বলল, মেয়েটা না আসতেই কত কিছু। আসলে না জানি কি করবে। বাবা তার মেয়ের জন্য ভাবছে, বিষয়টা ভেবেও ওর শান্তি অনুভব হচ্ছে। স্ত্রীর কাছে এর চাইতে বেশি কিছু আর কী বা চাওয়ার থাকে। তবু কপট রাগ দেখিয়ে বলল, বাচ্চাটাকে আপনি একদম আজে বাজে কিছু শেখাবেন না। আমার বাচ্চাটা হবে খুবই শান্ত, মায়ের মতো ভদ্র, আপনার মতো না। জুবায়ের মানতে পারল না। মেয়ে মায়ের মতো হতেই পারে, তবে ওর মেয়ে কিছুতেই তার মায়ের মতো হতে পারবে না। সামান্য একটু সাহস দেখিয়ে হাড় হাড্ডি ঠকঠক করে কাঁপিয়ে ভূমিকম্প করে দিচ্ছে। জুবায়ের বেটি হবে হিংস্র। কথায় কথায় লোকের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিবে। সুলতান বংশের রত্ন সে। তার চলন বলন কিছুতেই সাধারণ হবে না। কথাগুলো ভেবেও শান্তি লাগছে ওর। অধরাকে ভয় থেকে বের করতে মূলত ও এতক্ষণ ঝগড়া লাগানোর চেষ্টা করছিল। একটু চিন্তা যে হচ্ছে না তেমন না। কাকে না কাকে মেরে দিয়েছে লোকটা, কে হতে পারে ভাবল। নিজের ভাই নাকি চাচা নাকি দাদু? সবাইকে সন্দেহ হচ্ছে। সন্দেহের বাইরে কেউ নেই। জুবায়েরকে চুপচাপ ভাবতে দেখে অধরা মুখ খুলল। আবারও পূর্বের মতো ভয়ে ভয়ে বলল, কি হয়েছে আপনার? কি ভাবছেন এত? তেমন কিছু না। দ্রুত আসো, ঘুমাতে হবে। একা একা ভয় পাবে, তার চেয়ে আমাকে জাপটে ধরে চোখ বন্ধ করো।
সকালের জন্য আমি অপেক্ষা করছি। জুবায়ের কথাটা শেষ করে ওকে নিয়ে শুয়ে পড়ল। মধ্যরাত, ঘুম বেশিক্ষণ হবে না। বাইরে মেয়েটাকে রেখে আসা হয়েছে, যদিও সকাল পর্যন্ত বিষয়টা গোপন থাকবে। এই বাড়িতে বাইরের একজন মেয়েকে আনা হয়েছে ভাবতেই বিরক্তিকর লাগছে। ভোরবেলা দরজায় ঠকঠক আওয়াজ শুনে ঘুম ভাঙল অধরার। হঠাৎ ঘুম থেকে জেগে শরীর মৃদু কাঁপছে। জুবায়ের গভীর ঘুমে আচ্ছন্ন, ওকে না ডাকলে উঠবে না। অধরা চুপচাপ উঠে এসে দরজা খুলে দিল। দরজার সামনে জুহি দাঁড়িয়ে আছে। অধরার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। 2 দিন আগে মারা যাওয়া মানুষ হঠাৎ ফিরে এসেছে। অধরা ভয়ে চুপসে গেল। মেয়েটা ওকে ইগনোর করে হুড়মুড় করে ভেতর গিয়ে জুবায়েরকে জড়িয়ে ধরে ডাকলো। জুবায়ের ঘুমের মধ্যে মেয়েটার হাতটা ছাড়িয়ে দিয়ে উপুর হয়ে ঘুমিয়ে গেল। অধরার রাগ হচ্ছে না, যা হচ্ছে সব কৌতূহল। এই পেতনি যে মারা গিয়ে এভাবে ফিরে আসবে ওর ভাবনার বাইরে ছিল। নাকি এরাও জমজ ছিল? জুহির হাঁক ডাকে জুবায়ের উঠে বসলো। চোখ খুলেই হতভম্ব হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা জুহির দিকে তাকিয়ে চমকে গিয়েছে, সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। অধরা ভাবল এখনই বুঝি ছেলেটা ওকে জড়িয়ে ধরবে, কিন্তু তেমন কিছুই হলো না। জুবায়ের মুখের আকৃতি পরিবর্তন হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। দ্রুত গতিতে বিছানা থেকে নেমে জুহির গলা টিপে ধরে হুঙ্কার ছেড়ে বলল, তুই মানুষ হোস বা পেতনি, আমার কিছু যায় আসে না। তোকে যে শিক্ষা দেওয়ার একটা সুযোগ পেয়েছি, এটাই অনেক। আল্লাহর কাছে শুকরিয়া। আমার সঙ্গে গেম খেলার মজা তোকে আমি হাড়ে হাড়ে বোঝাবো। ভেবেছিলাম তোর কবরের উপরে গিয়ে বোম ফেলবো, কিন্তু পারিনি অন্যদের কথা ভেবে। জুবায়ের শক্তিশালী পেশিশক্তির কাছে জুহির নাজেহাল অবস্থা। গলা বেশ ভালোভাবেই ধরেছে। অধরা হতভম্ব হয়ে গেল জুবায়েরের কৃতকর্ম দেখে। এই ছেলেটার যে মাথায় সমস্যা সেটা আবারও প্রমাণিত। প্রেমিকার শোকে একদিন কাতর ছিল। প্রেমিকা ফিরে এসেছে, সেই খুশিতে কোথায় জড়িয়ে ধরবে তা না, গলা টিপে ধরছে। মারা যাবে ভেবে অধরা জুবায়েরের হাত ধরে নাড়া দিয়ে বলল, ছাড়ুন বলছি। ওকে মারছেন কেন? পাগলামি অনেক হয়েছে। জুবায়ের অধরার কথা ইগনোর করলো। গলা আরও শক্ত করে ধরেছে। মেয়েটা ছটফট করছে। মেয়েটা যদি জানতো এমন হবে, তাহলে হয়তো এখানে আসার কথা কল্পনায়ও করতো না। অধরা কি করবে বুঝতে পারছে না। শেষ চেষ্টা হিসেবে জুবায়েরের হাতটা ছাড়িয়ে দিতে দিতে বলল, সুযোগ না দিয়ে মেরে ফেলবেন? আগে শুনি, তারপর যা ইচ্ছা করা যাবে। মৃত মানুষ ফিরে এসেছে। জুবায়ের ফারুকী কিভাবে সম্ভব, এটা নিয়ে ভাবুন। অধরার ঝাঁঝালো কণ্ঠ শুনে জুবায়ের ওকে ছেড়ে দিল, তবে ছেড়ে দেওয়ার আগে লাথি বসিয়ে দিল মেয়েটার পেট বরাবর। জুহি ছিটকে গিয়ে পড়ল সোফার উপরে। জুবায়ের হাঁপাচ্ছে, তবু দমন হলো না। দ্বিতীয়বার মেয়েটার সামনে যেতেই অধরা ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। চোখ রাঙিয়ে বলল, মাথা ঠান্ডা করুন, আমি দেখছি। মারা গেলে ঝামেলা পাকিয়ে যাবে। জুবায়ের আক্ষেপ নিয়ে উত্তর দিল, আমি জানি ও জুহি না। জানি না ওকে, তবে যেই হোক, সুযোগ যখন পেয়েছি রাগ মিটিয়ে নিব। ওরে আমি ভর্তা বানিয়ে খাবো, পিচ পিচ করে কাটবো। তুমি ফ্রাই করে দিবা। যদিও ওর মাংস খাওয়ার অযোগ্য, তবু ফেলবো না। রাগ মেটানোর জন্য খেয়ে ফেলবো। জুবায়ের রাগের মাথায় হড়বড় করে যা মুখে আসলো বলে দিল। অধরা কপাল চাপড়ালো। লোকটা এমন কেন কে জানে, বুদ্ধিজ্ঞানের বড্ড অভাব। অধরা নাক মুখ কুঁচকে বলল, একটা কথাও আর উচ্চারণ করবেন না। কথা বললে কিন্তু আমি আপনাকে খুন করব। চুপচাপ গিয়ে বসুন, আমি দেখছি কি করা যায়। যে ওকে পাঠিয়েছে, কি তার ষড়যন্ত্র, সেটা তো বুঝতে দিন। জুবায়ের বিরক্ত হলো অধরার ধমক শুনে। ওর একেবারে ইচ্ছে নেই এই মেয়েকে ছেড়ে দেওয়ার। অন্যদিকে মেয়েটা পড়েছে মহা বিপদে। জান বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল, একটুর জন্য বেঁচে গেছে। অধরা মেয়েটার মুখের দিকে তাকিয়ে ঝটপট পাশে থাকা একটা গ্লাসের পানি মেয়েটার মুখে ছুঁড়ে দিল। মেয়েটা এবার হাও মাও করে কেঁদে উঠল।
এই ঘরে যে বাঘ আর বাঘিনীর বসবাস এটা ওর জানা ছিল না। অধরা টাওয়েল নিয়ে এসে মেয়েটার মুখ থেকে মেকআপের আস্তরণ উঠিয়ে দিল। পুরোপুরি উঠল না, তবে বোঝা গেল কিছুটা। এটা জুহি না, পাক্কা শিওর। অধরা বাঁকা হাসল। মেয়েটার চোখ মুখে ভয় দানা বেঁধেছে। জুবাইরের চোখে বিস্ময়। অধরা নীরবতা ভেঙে থমথমে মুখ নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কে পাঠিয়েছে? মেয়েটা মাথা নিচু করে আছে। জুবাইর বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। অধরার প্রশ্ন শুনে আবার উঠে আসলো। ওকে উঠতে দেখে ভয় পেয়ে মেয়েটা দ্রুত গতিতে অধরার পা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, আমাকে বাঁচান, মারবেন না প্লিজ। আমি নিজ ইচ্ছেতে আসিনি, আমাকে আনা হয়েছে। আমি জুহি আপুর ছোট বোন। আপুর সঙ্গে হালকা চেহারার মিল আছে দেখে আপনার শ্বশুরমশাই আমাকে টাকার লোভ দেখিয়ে এনেছে। আমি আগে জানলে আসতাম না। মেয়েটা কোনো প্রশ্ন ছাড়াই হুড় করে সব গোপন তথ্য বলে দিল। জুবাইরকে এবার থামানো গেল না। মেয়েটাকে তুলে নিয়ে জোরে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। অধরা গিয়ে ওকে ধরে ফেলল। ভ্রুকুচকে মেজাজ দেখিয়ে বলল, একদম ওকে মারবেন না। আপনার ড্যাড এসব করছে। ওনাকে গিয়ে প্রশ্ন করুন, তারপর ওকে মারবেন। ভালো মুনাফা পেলে সবাই লোভী হয়ে ওঠে। আগে শুনুন ওনার উদ্দেশ্য কী ছিল। মেয়ে বলো, কি উদ্দেশ্য নিয়ে তোমাকে ভাড়া করা হয়েছে? মেয়েটা শব্দ করে কেঁদে উঠল। কেঁদে উঠে বলল, ওনার সঙ্গে প্রেমের নাটক করে আপনার থেকে আলাদা করতে আমাকে নিয়ে আসা হয়েছে। আপনার সঙ্গে থেকে উনি বেয়াদব হয়ে উঠেছে। আরমান ফারুকী স্যার আমাকে বলেছিলেন, আমাকে দেখলে জুনায়েদ স্যার শান্ত হয়ে যাবেন, ওনার সব কথা শুনবেন। জুবাইরকে বেয়াদব বলা হয়েছে শুনে ও আবারও জ্বলে উঠল। তেরে আসতে চাইল, কিন্তু অধরা চোখ রাঙিয়ে নিষেধ করলো। মেয়েটা আবারও বলল, আমি জানতাম না উনি এরকম আক্রমণ করে বসবেন। আরমান স্যার মিথ্যা বলে আমাকে পাঠিয়েছে। প্লিজ কিছু করবেন না, অনেক ব্যথা পাচ্ছি। কখনো আর এমন লোভ করব না। অধরা মুখ কাচুমাচু করে বলল, প্রথমবার ছিল তাই ক্ষমা করেছি, দ্বিতীয়বার এই সুযোগ পাবে না। এই বাড়ির দিকে পা রেখেও ঘুমাবে না। যাও। মেয়েটা অনুমতি পেয়ে 1 সেকেন্ডও অপেক্ষা করল না। যেমন হুড়মুড় করে এসেছিল তেমনি দৌড়ে পালিয়ে গেল। অধরার এবার ভীষণ হাসি পেল। মেয়েটা কত আশা নিয়ে এসেছিল। ও তো জানেই না জুবাইর কেমন টাইপের ছেলে। বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারে না। যদি মেয়েটাকে ও সুযোগ দিত তবে চিত্রটা এখন অন্যরকম হতো। সে যাই হোক, আরমান ফারুকী কী করতে চাইছে? উনি যে কোনো উপায়ে আবারও জুবাইরকে হাতের মুঠোয় নিতে চেয়েছে না তো? কথাটা ভেবেই ও দীর্ঘ নিঃশ্বাস ফেলল। জুবাইর অধরার মুখের দিকে তাকিয়ে বলল, রণক্ষেত্রে পৌঁছে গেছি, আর অপেক্ষা করলে চলবে না। যা হবে সামনে সামনে। চলো আরমান ফারুকীর সঙ্গে বোঝাপড়াটা শেষ করে আসি। উনি এখন বাইরে আছে, জগিং করছে। অধরা কিছু বলার আগেই জুবাইর ওর হাত থেকে বেরিয়ে আসলো। বাড়ির পেছনের বাগানে আরমান ফারুকী নিজের স্ত্রী সন্তানদের নিয়ে বেশ ফুরফুরে মেজাজে জগিং করতে এসেছেন। মাঝে মাঝে গল্প করছে, আবার দৌড়াদৌড়িও করছে। জুবাইর সেখানে গিয়ে দাঁড়ালো। আরমান ফারুকী ওকে দেখে থমকে গিয়ে বলল, কিছু বলবে? জুবাইর হুঙ্কার দিয়ে বলল, বলার মতো অনেক কথাই আছে, আপাতত এটা বলুন, ওই ফালতু মেয়েটাকে আমার কাছে কেন পাঠিয়েছেন? আরমান ফারুকী ভ্রুকুচকে চিন্তিত হয়ে বললেন, কোন মেয়ে? তুমি কোন মেয়ের কথা বলছো? জুবাইর মাথা ঠান্ডা করো। তোমার এই হট মেজাজের জন্য বিপদে পড়বে একদিন। রাখুন আপনার মেজাজ। ওই মেয়েকে পাঠিয়ে ঠিক করেননি। কি ভেবেছেন আবারও আপনার কথায় উঠবো আর বসবো? কখনো না। আরে বাবা, আমি সত্যি বলছি, আমি এমন করিনি। নিয়ে এসো সেই মেয়েকে, আমি কথা বলতে চাই। মেয়েটার কথাই তো হবে না। আমিও কথা বলে দেখি। তুমি দিন দিন বড্ড বেয়ারা হয়ে যাচ্ছ। গতকাল আমার নামে নোটিশ পাঠিয়েছ। তোমার সব সম্পত্তি তোমার মেয়ের নামে লিখে দিয়েছ। এসব কি হচ্ছে বলবে?
বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায়, ধরো মারা যায়, তখন সব সরকারি ফান্ডে চলে যাবে। এসব কি পাগলামি বলো তো? তোমাকে এসব কে করতে বলেছে জুবায়ের? আমি তোমার ভালো চাই। আরমান ফারুকের কথা শুনে অধরা হতবাক হলো। লোকটা ভালো সাজার নাটক করছে নাকি এমনিতেই ভালো, কোনটা? জুবায়েরের মাথা গরম ছিল, আরও গরম হলো। বাবা হিসেবে এতদিন যাকে সম্মান করেছে, হঠাৎ তার গায়ে হাত তোলাটা বেমানান লাগে। নয়তো এতক্ষণ অবস্থা খারাপ ছিল। উপযুক্ত প্রমাণ ছাড়া তো কথা বলা যাবে না। তাছাড়া সব বলে দিলে লোকটা সতর্ক হয়ে যাবে। অধরা পেছন থেকে জুবায়েরের হাত টেনে ফিস করে বলল, যথেষ্ট হয়েছে, আর কোনো ঝামেলা করবেন না। মেয়েটাকে হাজির করুন, তারপর কথা বলবেন। জুবায়ের কিছু একটা ভেবে ঠান্ডা হলো। আরমান ফারুকী জুবায়েরের হাত ধরে খুব অসহায় কণ্ঠ নিয়ে জানালো, উনি এসবের মধ্যে নেই। উনি করুণ মুখে বললেন, আমি তোমাদের সকলের ভালো চেয়ে বাবার অনুমতি নিয়ে অধরাকে এই বাড়িতে এনেছিলাম বউ করে। বাবার কাছে শুনেছিলাম কোহিনূরের জন্ম হলে আমাদের বাড়ির মেয়েগুলোর জীবন থেকে অভিশাপ কেটে যাবে। বাবা হয়ে এইটুকু চাওয়া কি আমার অপরাধ ছিল? তোমরা অযথা আমাকে ভুল বুঝেছ। অধরা এখনও ভ্রুকুচকে আছে। এই বাড়িতে যে যাকে পারছে দোষারোপ করে নিজেকে সাধু বানানোর চেষ্টা করছে। দাদু নিজের ছেলেকে দোষ দিল, অন্যদিকে ছেলে দাদুকে দোষ দিচ্ছে। এত কিছুর মধ্যে হঠাৎ মনে হলো, গতকাল যে লোকটাকে ছুরিকাঘাত করা হলো সে কোথায় গেল?